মদের নেশা জমাতে গেলে চাই এই নিত্যার উত্তম নাচ। দিল্লি পাগল করা গান। তুমি এই তো নাচবি ডার্লিং। তোমার নাচেই তো এই যুব সমাজের হার্টবিট বাড়বে। হ্যাঁ বৌদি, তুমি নাচলে মনে হয় যেন বলিউডের হিরোইন নাচছে। আচ্ছা শিবম, আচ্ছা তুমি তো বলছো ডার্লিং, তখন আমিও তোমাদের সঙ্গে একটু নাচ করবো। আমি আবার কি বলবো, এই সংসারের সকলকে খুশি রাখাই মেয়েদের ধর্ম। তাই সকলকে খুশি করতে তুমি নাচ গান শুরু করে দাও। ওকে ওকে ডার্লিং, আই এম অলওয়েজ রেডি। দিয়া তু
দিয়ে দে তো বাপ। যাও বন্ধু আমার জানি হঠাৎ নয় স্যার, আমরা মাঝে মধ্যেই একটু ফুর্তি আনন্দ করার জন্য এই বন্ধু বান্ধব সকলে মিলে এমনি আসর বছর তাতে কি শুধু কালো ধান্দার মাধ্যমে কালো টাকা? ও কথা বলে আর আমাদের লজ্জা দেবেন না স্যার। আমাদের দেখে কি আপনার তাই মনে হয়? এই দেখুন না তারা এই কোনো না কোনো অফিসের বড় বড় অফিসার, আর আমাকে আমাকে তো আপনি ভালো করে চেনেন স্যার। যেদিন ভালো করে চিনবো সেদিন হিসাবটা একটু অন্যরকম হবে, তাই নাকি? স্যার, আপনি কি বলতে চাইছেন? বুঝতে পারছেন না? বুঝবেন, একদিন হাড়ে হাড়ে বুঝবেন। আপনি ওরকম ভাবে কথা বলছেন কেন স্যার? আপনি কি আমাদের সন্দেহ করছেন? ওই সন্দেহটা পুলিশের পত্রিক সম্পত্তি ম্যাডাম, তাই জন্য যে কোনো বিষয় জনসাধারণের সঙ্গে নিয়ে নিজের বাবা মা এমনকি স্ত্রীও সন্দেহ করে, আর আপনি তো অন্যের স্ত্রী। এত দূর ছুটে এসেও যখন কিছুই পেলেন না, তখন যাবার সময় একটু মজা করবো, নিশ্চয় মজা করবো। আর সেদিন তোমাদের সবাইকে পেট ভরে খাবো, আর দেখবেন যেন পেট ফেটে না যায়। কি হলো তোদের ছেলে হলো না মেয়ে হলো? এতদিন তো এ কথাগুলোই বলে এসেছে, এবার আমায় খুঁজে দেখতে হবে যে ওই ছেলে মেয়েটা জন্মালো মোদের গ্লাসের মতো সোজা, এখানে অনেক সরষে গিজগিজ করছে, কিন্তু কোন সরষের ভিতরে ভূত আছে তা কেউ জানে না। কিন্তু এখানে কেন? কে চাইছে গো বাবু? কে চাইছে? এখানে বড় বড় মানুষ ঢুকেছে, ভিক্ষেটা মনে হয় নিশ্চয়ই বড় রকমের পাবো, তাই তো ছুটতে ছুটতে এলাম গো বাবু। কিন্তু তোকে না আমি কতদিন বলেছি যে তুই আমার সামনে ভিক্ষা করতে আসবি নাই? কেন? এই গোটা দেশটা কি আপনার বাবার পৈতৃক সম্পত্তি? আপনি যদি এই গোটা দেশ ঘুরে বেড়াবে তাহলে আমি ভিক্ষা করবো কোথায়? নইলে আপনার পায়ের মতো যদি আমার হাতটা কথা বলে তাহলে আপনাকে সারা জীবন স্ক্র্যাচ বদলে করে হাঁটতে হবে। মানেটা নিশ্চয়ই জানা আছে, তাই আশা করি অনর্থকটাকে কোনা তুলতে বাধ্য করবেন না। এবার তোরা একটু থাম না রে। আচ্ছা বাবা কালিও, তুই তো দীর্ঘদিন বেশ আমাদের সঙ্গেই ছিলি, হঠাৎ এমনি বদলে গেলি কেন বাপ? চারপাশের অবস্থা দেখে বস, যাদের সঙ্গে আমি কাজ করতাম তাদের চরিত্র যেমন বদলে গেল, যা বনের জানোয়ারকে হার মানায়। তাই নিজের উপরে তো বেশি ঘৃণা হলো, জয় পথ থেকে সরে আসতে বাধ্য হলাম। তাহলে তুই এখন কি করছিস রে বাপ কালিও? কিছু ভালো মানুষের দান আর কয়েকজন ভিখারি টাকাগুলো যোগ করে দেওয়া হয়, তা দিয়ে চাল ডাল কিনে কয়েকজন ভিখারি আর ফুটপাতবাসীদের খাওয়াই, আর নিজে উঠে ফুটপাতে পড়ে ঘুমাই। ভিখারির মধ্যে আমিও একজন। আমার গায়ে হাত দেওয়া মানে কালিয়ার গায়ে হাত দেওয়া, সুতরাং পরিস্থিতিটা বুঝতে পারছে। কিন্তু তোমার
ছেলে তো তোমাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে দেওয়ার ব্যবস্থা করেছিল, সেখানে তো তুমি রাজার মতোই থাকতে পারতে, তাহলে সেখানে তুমি গেলে না কেন? চাই, হ্যাঁ লজ্জাই, কারণ আজ থেকে 25 বছর আগে যে অনাথ ছেলেটিকে ওই অনাথ আশ্রম থেকে এনে সন্তান ছেলে করেছিল মানুষ, নিজে না খেয়ে তুলে দিয়েছিল তার মুখে সুখের অন্ন, লেখাপড়া শিখিয়ে করেছিল মানুষ, আর সেই ছেলে যদি তার মতো বাবাকে ওই বৃদ্ধাশ্রমে পাঠায়, তাহলে সেই বৃদ্ধাশ্রমে গিয়েও ওর বেঁচে থাকার চেয়ে মোরা অনেক ভালো। কিন্তু তা আমি মরিনি, ভিক্ষে করে পেট চালিয়ে যাচ্ছি, শুধু ভগবানের কাছে নিষ্ঠিধারা বিচার দেখার, নিষ্ঠিধারা বিচার দেখার। কি হলো, কি হলো, ছেলে হলো না মেয়ে হলো? তোরা সবাই খামোশ হয়ে গেলি গেল, এতক্ষণ তো অনেক কিছুই দেখলি, অনেক কিছুই শুনলি, আর অনেক কিছুই বুঝলি, এখন তোরাই বন্যালো ভগবানের কাছে কল জুড়ে বড় বড় মাথা মানত করে তোরা কাছে চাই এই ছেলেকে না এই মেয়ে, ছেলেকে না এই ছেলে, ছেলে মেয়ে, ছেলে ছেলে না মেয়ে, মেয়ে না ছেলে, চাইবি নাকি আমার মতো? কে কোথায় আছে আমি কিচ্ছু জানি না। সকালে ওর বাবা মুনিশ খাটতে গেছে, এখনো ফিরে আসেনি। বাবা সত্যি, বৌমা কোথায় আছে কে জানে। যেখানে থাক তোরা সুখে থাক বাবা, তোরা শান্তিতে থাক। ওরে ওরে সত্যি একটিবারও কি তোরে আমাকে নিমাইয়ের কথা মনে পড়ে না? ওরে তোকে আর বৌমাকে দেখার জন্য আমার মুখের ভিতরটা বড় আকার করছে। আমি ফিরে এসেছি মা, আমি তোমার কোলে ফিরে এসেছি। কিন্তু কই, কোথায় তুমি? আমি যে তোমায় দেখতে পাচ্ছি না কেন মা? তাহলে তাহলে তুমি কোথায় হারিয়ে গেলে মা? বলো না মা, বলো না, বলো না মা, বলো। তুমি আমার চিৎকার করে এভাবে ফিরে এলে কেন? কি হয়েছে বলো? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ লক্ষ্মী, হ্যাঁ আমি সুস্থ আছি। সে সুস্থ শরীরে আমি আমার মায়ের ডাক স্পষ্ট শুনেছি, আর দেখেছি যে আমার মা দুহাত বাড়িয়ে সত্যম সত্যম বলে ডাকছে। তোমার মনের ভুল, যা কোনোদিনও সত্যি হবে না। হ্যাঁ, কিন্তু হয়েছে লক্ষ্মী, আমি সেই ডাক শুনে পাগলের মতো ছুটে এলাম, বারবার মা মা বলে দেখো, আমি মায়ের দেখা পেলাম না লক্ষ্মী। পাবে না তো পাবে না, পাবে না তো পাবে না। আসলে তুমি সারাক্ষণ তুমি ক্লান্ত শরীরে মায়ের কথা চিন্তা করো তো, তাই তোমার এরকম মনে হচ্ছে। না 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 লক্ষ্মী না, তোমার ধারণা সত্যি নয়। তাই যদি হতো তাহলে এতদিন মায়ের কথা চিন্তা করে
কাল বৈশাখীর ঝড় উঠেনি। আমার কি মনে হয় জানো, আমার ওখানে মা হয়তো খুব কষ্টের মধ্যে আছে, তাই তো মায়ের বুক ফাটা আর্তনাদ লক্ষণের শক্তি ছেলের মতো সন্তানের বুকে আঘাত হানছে। হাজার হোক নারীর বন্ধন শক্তির সম্পর্ক তো একটি মাত্র ছোট্ট শব্দে সেই রক্তের সম্পর্কটাও তো ছিঁড়ে গেল লক্ষ্মী। হারিয়ে ফেললাম বাবাকে বাবা, মাকে মা বলে ডাকার অধিকার। তাদের পদধূলি মস্তকে ধারণ করে আশীর্বাদ নেওয়ার আজ আমার আর কোনো অধিকার নেই। সেই দুঃখ তো শুধু তোমার একার নয়, সেই দুঃখ তো আমারও। কত আশা স্বপ্নের উপরে ভর করে আমি ওই বাড়িতে এসেছিলাম, দেবদেবীর মতো সতর্ষা করে স্নেহ মায়া মমতার ঝাড় করে আমরা থাকবো। কিন্তু সে স্বপ্ন আমার চিরকালের স্বপ্ন হয়ে থেকে গেল। এই বয়সে আমরা হব তাদের কাছে সন্তান, আর বৃদ্ধ বয়সে তারা হবে আমাদের সন্তান। কিন্তু সে স্বপ্ন আমার কোনোদিন পূর্ণ হবে না গো, কোনোদিন না। আমার জীবনের বিনিময়েও না। তা আমার কি মনে হচ্ছে জানো লক্ষ্মী, বাবা বাবা আমাকে গুরু পাপে লঘুদণ্ড দিয়ে ত্যায্য পুত্র না করে পাপের উপযুক্ত সাজা দিতে যদি আমাদের দুজনকে বলি করে বাবা। তোরা সেখানে যে অবস্থাতে থাকিস না কেন, তোরা সুখে থাক। ওরে তোদের মা ডাকটা আমার কানে ভেসে এলে আমার সার্থক হবে, আমায় ধন্য হব, সার্থক হবে আমার মাতৃত্ব। সার্থকতা দেখো না সারদা, তোমার ছেলেরা যে পথে হেঁটে চলেছে। চলুক না গো, বিধির বিধান খণ্ডাবার আমাদের যখন কারো কোনো ক্ষমতা নেই, যে যেমন কর্ম করবে সে তেমনি ফল ভোগ করবে। তাহলে আমরা মহাপাপ করেছিলাম পূর্ব জন্মে, তাই এই জন্মে তার ফল ভোগ করে চলেছি ওই বিপদগামী সন্তানের বাবা মা হয়ে। এতে আমার এতটুকু দুঃখ নেই গো। কথাই বলে শত পুত্রের জননী একটি মাত্র সুসন্তান, কিন্তু গর্ভে জন্মালি মা হয় সন্তান গর্বে গর্বিনী। সার্থক হয় তার মাতৃত্ব। কিন্তু কাকে কাকে তুমি বুকে জড়িয়ে সন্তান গর্বে হবে? তুমি গর্বিনী, কে হবে তোমার সেই সুসন্তান? কেন আমার গর্ভের সুসন্তান, আমার একমাত্র জ্বলন্ত সন্ধ্যাপতি, আমার সেই সত্যে। বলো না সারদা, ও কথা তুমি বলো না। যাতে আমি সজ্জনের ত্যায্য পুত্র করেছি, ব্যাস, তাতেই কি সব শোধ হয়ে গেল? রক্তের সম্বন্ধ তাতেই কি ছিঁড়ে গেল এই নারীর বন্ধন? কিসের এত বৃষ্টিদিন মাতৃদিন হচ্ছে বলুন তো? কত বিলাসিতা দিয়ে আপনার ছেলেকে মানুষ করেছেন, যে এত ঋণের ঘটা? তুমি কি বলছো বৌমা? আমরা তো বেশি নাকামি করবেন না। ভেবেছেন আমি খাঁচা মুখ দিয়ে চলি, আপনাদের কিছু বুঝতে পারি না তাই? অত কোথায় কাঁদবি না, বলো না আমাদের কি করতে হবে, কি করলে তোমরা খুশি হবে? আমাদের খুশি করতে হবে না, এই সংসারে আপনারা খুশি থাকলেই যথেষ্ট। বলুন, 27 বছর ধরে কত টাকা খরচা করে আমার ছেলেকে মানুষ করেছেন, তার ঋণ আমি সব কিছু সুদে আসলে একেবারে মিটিয়ে দেবো।
তুমি কি বলছো মা? এই যুগে কোনো সন্তান যা পারেনি আমার স্বামীটা পারবে। হ্যাঁ, আর আপনি বা বাদ যাবেন কেন? এই 27 বছর ধরে আপনি আপনার গর্ভে রেখে আর ছোট ছেলেকে মানুষ করেছেন, তার বুকের দুধও খাইয়েছেন। সেই দুধের দামটাই বা কত? বলুন কত টাকা? তুমি কি সব ঋণ টাকা দিয়ে শোধ করতে চাও? মাতৃঋণ পিতৃঋণ সব সহজ করে দিয়ে আমি প্রমাণ করে দেবো যে যারা পিতা মাতাকে সরকার দেবদেবীর সঙ্গে তুলনা করে তারাই পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ। দেবতা দানব চক্র রক্ষা করো। আমরা সেই ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। আমাদের কথাবার্তা কর্মকাণ্ড বোঝার সাধ্য তোমাদের নেই। তাই হাসি কান্না ভুলে তোমাদের চুপ করে থাকাই ভালো। তুমি এসব কি বলছো গো? তুমি কি পাগল হয়ে গেলে? কথা তুমি বুঝবে না সারদা। তোমার ছেলে বৌমার কথার অর্থ বুঝবে আমার এই পাড়ায় গাঁয়ে গ্রাম বাংলার সাধারণ মানুষ, যারা বড় বড় চোখ করে এদিকে তাকিয়ে আছে, কান খাড়া করে শুনছে একবিংশ শতাব্দীর মানুষের কথাবার্তা। শুনছে বর্তমান পরিচয়ের অশ্লীল কুরুচিপূর্ণ মানুষের কথাবার্তা। না, তোমরা দেখো না এই দৃশ্য, চোখ বন্ধ করো, কানে কাড়া করে থেকো না, কানে আঙুল চাপা দাও। শুনো না এই একবিংশ শতাব্দী মহাপুরুষের বাণী। তুমি কি পাগল হয়ে গেলে? পাগল হলো তোমার কোনো চিন্তা নেই মা। বাবাকে আমরা নাচির বিখ্যাত বাংলা করতে ভর্তি করে দেবো। তাই বুঝি তোরা সেই যুক্তি করে সবাই মিলে ওকে আঘাত দিয়ে পাগল করতে চাস? না, বাবা পাগল হবে নিজের দোষে। কারণ নিজের জেল বজায় রাখতে বড়দাকে ত্যায্য পুত্র করলো, আবার তারই কথা চিন্তা করে পাগল হয়ে যাচ্ছে। ঢং দেখে আর বাঁচি না। যত সব সংসারের জঞ্জাল, আগে এই জঞ্জাল আমাকে ছেঁকা মেরে বাড়ি থেকে পরিষ্কার করবো, তবে এই বাড়িটা মানুষের থাকার ভাগ্যবান হবে। আর তুমি এই বাড়িতে দাঁড়িয়ে আমার বাবাকে জঞ্জাল বলছো? পারবে তোমার বাবার বাড়িতে দাঁড়িয়ে তোমার বাবাকে জঞ্জাল বলতে? আমার বাবার সঙ্গে তোমার বাবার তুলনা করো না সেটা। আমার বাবা আর তোমার বাবা চামচিকি আর তাদের সঙ্গে একসঙ্গে মিলিয়ে দিও না। আমিও বলছি সীতা, মেয়ের মতো থাকবি। বাবা মাকে নিয়ে সংসারের সকলের কাছে অপ্রিয় হতে যাস না। ও, তোমরা বাবা মাকে নিয়ে পুতুল খেলা খেলবে আর আমি মেয়ে হয়ে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? হ্যাঁ, দেখবে। কারণ মেয়ে হয়ে জন্মেছি, কোনো অন্যায়ের প্রতিকার করার ক্ষমতা যখন তোর নেই, তখন চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ। না, আমি বুদ্ধিমান হতে চাই না। আমি চাই আমার বাবা মায়ের প্রতি অন্যায়ের প্রতিবাদ করে সারা জীবন বোকায় থাকতে। কিন্তু তোর বোধহয় জানা নেই এই সংসারে প্রতিবাদ কোনো কাজেই লাগবে না। এই সংসারে আমাদের কথাই চলবে, আর আমাদের কথা মানতে তুমি বাধ্য। আমরা তোর জন্য একটা পাত্র স্থির করে রেখেছি, আর সেই পাত্রকেই তোকে বিয়ে করতে হবে। না, আর বিয়ে হবে এই মাসের 25 তারিখে। এখন আমি বিয়ে করতে পারবো না। তুই করবি না, তোর ঘাড় করবে। তুই বিয়ে না করে সারা দেশে ডিঙ্গি বলা করে বংশের নাম ডুবাবি, এ আমরা কিছুতেই সহ্য করবো না। মনে রাখিস, বর্তমানে সংসারে বাবা মা অচল। তাই আমরা যা স্থির করবো
তা সবাইকে মানতে হবে, আর যে মানতে না পারবে তাকে সংসার ত্যাগ করতে হবে। মানুষ, জানোয়ার, বাবা মার সামনে দাঁড়িয়ে এই কথা বলতে তো লজ্জা করছে না? না করছে না, কারণ বাস্তবকে মেনে চলাটাই জীবন, আর মানধাতার আমলের নীতিকে মেনে চলাটাই মরণ। তাই আমি জীবনকে বরণ করতে চাই, মরণকে নয়। তাই তো জীবনকে বরণ করে নেওয়া, আমাদের মতো বুড়ো বুড়ির জন্য জীবন পাঠ করে তুই তোর উজ্জ্বল ভবিষ্যৎটা নষ্ট করিস না। বাবা, বাবা, তুমিও নিজে এই কথা বলছো? তোর বাবা তো ঠিক কথাই বলেছে রে মা। তুই কেন মেছি মেছি আমাদের দুঃখের ভাগিদার হতে যাবি? তুই ভুল করে ওদের ফাঁদে পা দিস না বাবা। না না মা, না, আমি কারো কোপে পড়বো না। শোনো দাদারা, শোনো বৌদি, কাল থেকে মা বাবার কোনো দায়িত্ব তোমাদেরকে নিতে হবে না। তোমরা তোমাদের মতো থাকবে, আর